আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমরা পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায়ের শেষের অংশে চলে আসছি। আজকে আমরা শেষের অংশটাই দেখব। আমরা গত ক্লাসে একক এবং মাত্রা দিয়ে ক্লাসটা শেষ করেছিলাম। আজকে আমরা একক এবং মাত্রা সম্পর্কে আর একটু আলোচনা করেই আমরা এই অধ্যায়ের শেষের অংশটা নিয়ে আলোচনা করব। তাহলে চলে আসো, আমাদের ক্লাসটা শুরু করে দেই। তোমরা অবশ্যই বই খাতা নিয়ে প্রস্তুত হয়ে যাও। খেয়াল করবে, আমরা আজকে আরেকটু মাত্রা এবং একক নিয়ে কথা বলবো। তোমরা অবশ্যই মাত্রা এবং একক সম্পর্কে এখন ধারণা হয়ে গেছে তোমাদের, আমি আশা করি। তোমরা এখন একক এবং মাত্রা সম্পর্কে তোমরা ভালো করে জানতে পারছো। আজকে আমরা আরেকটু আলোচনা করব। আজকে আমরা ত্বরণ থেকে দেখব, অর্থাৎ ত্বরণের মাত্রাটা আজকে আমরা বের করব। তুমি যদি ত্বরণের সংজ্ঞাটার কথা চিন্তা করো, ত্বরণ সম্পর্কে প্রথম অধ্যায়ে দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা আছে। প্রথম অধ্যায়ে এটার মাত্রা এবং এককটার ব্যবহার দেখানো হয়। ত্বরণের সংজ্ঞাটা ছিল সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলে। তোমরা অবশ্যই দ্বিতীয় অধ্যায়ে গেলে এটা পেয়ে যাবে সংজ্ঞাটা। আমি আবার বলছি, সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলে। হার বলতে এখানে সময় বোঝানো হয়। তার মানেটা হচ্ছে যে বেগ বৃদ্ধি বলতে বেগের পরিবর্তন বোঝানো হয়। অর্থাৎ আমরা এখানে ত্বরণ সমান লিখতে পারি বেগের পরিবর্তন। আর সেই বেগের পরিবর্তনকে যদি আমরা সময় দ্বারা ভাগ করে দেই, তাহলে আমাদের ত্বরণটা চলে আসবে। বেগের পরিবর্তনের হারকে, হার মানে হচ্ছে তোমার বেগের পরিবর্তনকে সময় দ্বারা ভাগ। তাহলে এখানে দেখো বেগের পরিবর্তন বলতে কি বোঝায়, আমরা আগে সেটা একটু দেখে নেই। ধরো তোমার কোনো একটা বস্তু অথবা কোনো একটা গাড়ি এই বিন্দু থেকে চলতে শুরু করে বি বিন্দুতে এসে পৌঁছে। এখন চলার মুহূর্তে আমরা যদি তার বেগটাকে আদিবেগ ধরে নেই, আদিবেগটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এটা হবে ইউ। আর বি বিন্দুতে এসে শেষ হয়ে যায়, তাহলে এটাকে আমরা শেষ বেগ ধরে নিতে পারি। শেষ বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা। তাহলে এখানে বেগের পরিবর্তন অবশ্যই তোমার হবে ভি মাইনাস ইউ, আর সময় হচ্ছে তোমার টি। আর ত্বরণ অবশ্যই এ দ্বারা প্রকাশ করা হয়। ত্বরণের ইংরেজিটা হচ্ছে অ্যাক্সিলারেশন, যার কারণে এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। অর্থাৎ এখানে ত্বরণ সমান দাঁড়ায় তোমার এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। এখন তোমরা এর আগের ক্লাসেই অথবা গত ক্লাসেই তোমরা ব্যাগের মাত্রাটা দেখতে পেরেছ। ব্যাগের মাত্রাটা হচ্ছে তোমার এলটি ইনভার্স ওয়ান। তাহলে ভি এর পরিবর্তে যদি আমরা এলটি ইনভার্স ওয়ান ব্যবহার করি, ঠিক একই রকমভাবে আমাদের যে ইউটা আছে, ইউ একটা ব্যাগ, অর্থাৎ সেটা দ্বারা আদি ব্যাগ বোঝায়, তাহলে তার যে মাত্রাটা হবে সেটাও হবে তোমার এলটি ইনভার্স ওয়ান। আর সময়ের মাত্রাটা হচ্ছে টি। এখন তোমার হয়তো বা ধারণা হতে পারে যে এখানে এলটি ইনভার্স ওয়ান থেকে এলটি ইনভার্স ওয়ান চলে গেলে তোমার উপরে জিরো হবে আর নিচে টি হবে। তবে এটা সত্য না, কারণ হচ্ছে যে তোমার অবশ্যই এখানে যে ব্যাগটা আছে, ব্যাগটা কম বেশি হবেই। ধরো তোমার এখানে শেষ ব্যাগটা যদি 5 মিটার পার সেকেন্ড হয়, আর ইউটা যদি ধরো তোমার 0 মিটার পার সেকেন্ড হয় বা 2 মিটার পার সেকেন্ড হয়, তাহলে এখানে তোমার কিন্তু একটা ব্যাগের মান থাকবেই। ব্যাগের মান যেহেতু থাকে, তাহলে তার সাথে ঠিক একই রকমভাবে তার এককটাও থাকবে। আর একক যেহেতু থাকে, তাহলে আমরা সেখানে মাত্রাটা ব্যবহার করতে পারি। তাহলে এখানে তুমি যদি বাদ দিলে তোমার এখানে দেখো একটা এলটি ইনভার্স ওয়ান কিন্তু থাকবে। অর্থাৎ আমরা শেষ ব্যাগটাকে যদি 5 মিটার পার সেকেন্ড ধরি এবং এটাকে যদি 2 মিটার পার সেকেন্ড বা 3 মিটার পার সেকেন্ড বা 4 মিটার পার সেকেন্ড ধরি, তথাপিও কিন্তু আমাদের এখানে একটা ব্যাগ থাকেই, ব্যাগের একটা মান থাকেই। আর নিচে থাকছে আমাদের টি। তাহলে এখানে দেখো এবার উপরে হচ্ছে এলটি ইনভার্স ওয়ান, নিচে একটা টি। তাহলে এটার এখন যদি আমরা লিখি, এটার সূচকের নিয়ম অনুযায়ী এটা উপরে আসলে এটা ভাগ হবে। তাহলে ভাগ হলে এখানে মাইনাসের হয়ে যাবে এবং এখানে মাইনাসের টি হবে তোমার দুইটা। তার মানে হচ্ছে যে ত্বরণের মাত্রা হচ্ছে তোমার এলটি ইনভার্স টু। এখন যদি আমরা ত্বরণের এককটা বের করে দেখতে চাই, তাহলে একটু খেয়াল করো ত্বরণের এককটা কি হতে পারে। ঠিক একই রকমভাবে তুমি এখানে লিখতে পারো, ত্বরণ হচ্ছে যে বেগের পরিবর্তন, অর্থাৎ বেগ বৃদ্ধি, এটাকে আমরা বেগের পরিবর্তন বলে থাকি। তাহলে তুমি এখানে এ সমান লিখতে পারো ভি মাইনাস ইউ বাই টি। এখন আমরা যদি তার একক ব্যবহার করি, যেমন দেখো এখানে শেষ বেগ, এটা বেগ যেহেতু, তাহলে এটার একক হবে মিটার পার সেকেন্ড। এটা যেহেতু আদি বেগ, এটার বেগ একক হবে তোমার মিটার পার সেকেন্ড, আর সময়ের একক হচ্ছে তোমার সেকেন্ড। ঠিক মাত্রাটা যেভাবে বের করলাম, একই রকমভাবে এখানেও কিন্তু তোমার একটা মিটার পার সেকেন্ড থাকবে। আমরা যদি এটাকে তোমার শেষ বেগটাকে বেশি ধরি, আদি বেগটাকে কম ধরি, অথবা তুমি আদি বেগকে বেশি ধরো, শেষ বেগকে কম ধরো, যেভাবেই ধরো তোমার ইচ্ছা, তবে এখানে তোমার একটা একক থাকবেই। এটা হয়তো বা তোমাদের মনে হতে পারে এটা থেকে এটা যেহেতু সমান আছে, তাহলে এটা জিরো চলে আসবে। এটা কিন্তু না। তাহলে এখানে আমাদের একটা মিটার পার সেকেন্ড থাকবে আর নিচে একটা সেকেন্ড থাকবে।
এখন দেখো এটাকে যদি আমরা লিখি তাহলে এটা এককটা দাঁড়ায় ত্বরণের মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ ত্বরণের একক হচ্ছে তোমার মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন তুমি একটু খেয়াল করো তো, এই যে এখানে যে এককটা লিখেছো তুমি ত্বরণের, সেটা কিন্তু দেখো ত্বরণের মাত্রার উপর ভিত্তি করে আসলো। এখানে যে মিটারটা লিখছো এই মিটার দ্বারা দৈর্ঘ্য বোঝায়, যেটা এল এর পরিবর্তে আমরা ব্যবহার করি। আর এখানে যে সেকেন্ড লিখছো সেটা সময়ের পরিবর্তে বোঝায়, এটা টি সমান আমরা লিখতে পারি সময়। ঠিক আছে তো? তাহলে এখন তুমি দেখো একক তোমার যাই হয় না কেন এটা মাত্রার উপর নির্ভর করে আসবে এবং প্রত্যেকটা রাশির মাত্রাটা তার জন্য নির্দিষ্ট। যেমন দেখো এখানে আমি মিটার ব্যবহার করলাম, এখানেও যদি সেন্টিমিটার ব্যবহার করি অথবা তোমার কিলোমিটারও ব্যবহার করি, আর এখানে সময়টাকে যদি চেঞ্জ করে আমি আওয়ার ব্যবহার করি বা তুমি আরও অনেক কিছুই ব্যবহার করতে পারো, তুমি দেখবে যে সেটা তোমার বরাবরই এই মাত্রার উপর ভিত্তি করেই আসে। তাহলে আমাদের এ ছিল একক এবং মাত্রা নিয়ে কথা। তোমরা আরও অনেক বের করতে পারবে, বল বের করতে পারবে, কাজ আছে কাজ বের করতে পারবে, শক্তি আছে শক্তি বের করতে পারবে। তাহলে এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করে নিলে তাহলে মাত্রা এবং একক তোমাদের অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমরা যে অংশটা দেখব সেটা হচ্ছে তোমার পরিমাপটা দেখব। পরিমাপ বলতে বোঝানো হয় কোনো একটা উপাদান সম্পর্কে সঠিক তথ্যটাকেই তার পরিমাপ বলা হয়। অর্থাৎ দেখো একটু খেয়াল করে, আমি যদি তোমাকে এখানে কিছু সরল রেখা দেখাই, ধরো এটা একটা সরল রেখা আঁকলাম, এটা একটা আঁকলাম, তার নিচে আরও একটা সরল রেখা আঁকলাম বা অনেকগুলো সরল রেখা আঁকলাম, আঁকার পর যদি তোমাকে জিজ্ঞাসা করি বলো তো দেখি এখানে সরল রেখাগুলো কি মাপের হতে পারে বা কেমন মাপ হতে পারে তাদের, বা তাদের পরিমাপটা কি, তুমি যদি আমাকে এমনভাবে উত্তরটা দাও প্রথমটা একটু ছোট, দ্বিতীয়টা তার থেকে একটু বড় এবং তৃতীয়টা সবার থেকে বড়, তাহলে এখানে কিন্তু তুমি সঠিক কোনো মান প্রকাশ করতে পারলে না। কোনো বস্তু সম্পর্কে বা কোনো বিষয় সম্পর্কে যদি আমরা সঠিক কোনো মান প্রকাশ করে থাকি তাহলে তাকে বলা হয়ে থাকে পরিমাপ। পরিমাপ মানে হচ্ছে তোমার কোনো বিষয় সম্পর্কে সঠিক মান প্রকাশ করা। যেমন দেখো আগেকার দিনে সূর্যের দিকে তাকিয়ে সময় বলে দেওয়া হতো যে আনুমানিক এতটা বাজে বা এতটা বাজতেছে এখন। এখন কিন্তু আমরা সেই কাজটা করি না, এখনও কিন্তু সূর্য ওঠে আকাশে। আমরা এখন কাজ করি কি সরাসরি ঘড়ি দেখি এবং ঘড়ির সাহায্যে আমরা সঠিক মানটাকে বলে থাকি বা সঠিক সময়টাকে বলে থাকি। তাহলে এটাই হচ্ছে তোমার পরিমাপের ব্যবহার, কোনো একটা বস্তু সম্পর্কে বা বিষয় সম্পর্কে সঠিকভাবে তথ্য দেওয়াটাকে আমরা পরিমাপ বলতে পারি। তো আমরা এখানে পদার্থবিজ্ঞানে যে পরিমাপগুলো দেখব সেগুলো হয় দুই ধরনের। একটা হচ্ছে তোমার দৈর্ঘ্যের পরিমাপ করব আর আরেকটা হচ্ছে তোমার ব্যাসের পরিমাপ করব। এই দুইটা পরিমাপ শিখবো আজকে আমরা পদার্থবিজ্ঞানের সাহায্যে। আর এই পরিমাপগুলো করতে গেলে আমরা দুই ধরনের যন্ত্রের ব্যবহারটাও দেখতে পাবো। এর একটা হচ্ছে তোমার ভার্নিয়ার স্কেল বা এটার আরেকটা নাম হচ্ছে স্লেট ক্যালিপার, এবং তারপরই আমরা ব্যাস পরিমাপের জন্য দেখে নিব স্ক্রু গজের ব্যবহারটা। তাহলে আজকে আমরা শুরুতেই দেখব ভার্নিয়ার স্কেল বা স্লেট ক্যালিপার সম্পর্কে। ভার্নিয়ার স্কেল অবশ্যই তোমরা তোমাদের বইতে স্কেলটা দেখেছো। এই স্কেলটা তোমার আবিষ্কার করেন ফরাসি গণিতবিদ পিয়েরে ভার্নিয়ার। তার নাম অনুসারে এটাকে ভার্নিয়ার স্কেল বলা হয়ে থাকে, আর তিনি এটা আবিষ্কার করেন 1631 সালে। অবশ্যই তোমাকে একটু মনে রাখতে হবে পিয়েরে ভার্নিয়ার এটা আবিষ্কার করেন 1631 সালে এবং তিনি ছিলেন ফরাসি গণিতবিদ। তার নাম অনুসারে এটাকে ভার্নিয়ার স্কেল বলা হয়ে থাকে। আর আরেকটা তথ্য হচ্ছে যে দেখো এটাকে স্লাইড ক্যালিপার বলার অর্থ হচ্ছে যে তোমার এখানে প্রধান স্কেলের সাথে একটা ভার্নিয়ার স্কেল যুক্ত করে দেওয়া থাকে এবং সেই ভার্নিয়ার স্কেলটা প্রধান স্কেলের উপরে স্লাইড করতে পারে, অর্থাৎ সেটা নড়াচড়া করতে পারে, মুভিং করানো যায়। যেহেতু এটাকে স্লাইড করা যায় এই কারণে এটাকে স্লাইড ক্যালিপারও বলে। তাহলে এবার দেখো আমরা স্লাইড ক্যালিপারের ব্যবহারটা একটু দেখে নিব। আমরা যদি একটা তোমার প্রধান স্কেলের কথা চিন্তা করি, তোমাদের যে প্রধান স্কেল আছে বা তোমরা যে স্কেলগুলো ব্যবহার করো এটাই হচ্ছে ভার্নিয়ার স্কেলের প্রধান স্কেল। তো এই যে স্কেলগুলো ব্যবহার করো এই স্কেলগুলোর মধ্যে দেখবে যে তোমার মিলিমিটারে দাগ থাকে, সেন্টিমিটারে দাগ থাকে এবং ইঞ্চিতে থাকে। আর আমরা এখন ভার্নিয়ার স্কেলের সাহায্যে মিলিমিটার থেকেও তোমার ছোট কোনো মাপ সূক্ষ্মতার সাহায্যে কীভাবে পরিমাপ করা যায় সেটা একটু দেখে নেব। চলে আসা আমরা স্কেলের ব্যবহারটা একটু দেখে নেই কীভাবে হতে পারে। আমি তোমাদেরকে বোর্ডে এঁকে দিচ্ছি, যদি প্র্যাকটিক্যালে দেখাতে পারতাম তাহলে আরেকটু ভালো হতো। তোমাদের যে স্কুলের ল্যাব আছে সেখান থেকে একটু দেখে নেওয়ার চেষ্টা করবে। ধরো তোমার এটা হচ্ছে প্রধান স্কেলটা আঁকতেছি আমি, 4 5 6 7 8 9। এটা কিন্তু আমরা মিলিমিটারে দেখছি, দেখো হয়তোবা আমার হাতে আঁকার কারণে এগুলো একটু ছোট বড় হয়ে যেতে পারে। এটা হচ্ছে প্রধান স্কেল, অর্থাৎ এখানে টোটালি 9 মিলিমিটার আছে। আর আমি এখন একটা ভার্নিয়ার স্কেল আঁকবো, দেখো দাগ টেনে আঁকার চেষ্টা করব।
ধরো এটা একটা বার্নিয়ার স্কেল আঁকলাম, এটার মধ্যে মূলবিন্দু হবে 0 1 2 3 4 5 6 7 8 9, একটু ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে 10। এটা এইভাবে আঁকার কারণ হচ্ছে যে একটু খেয়াল করবে, তোমার এখানে দেখো প্রধান যে স্কেলটা আঁকলাম, তোমরা একটু ভালো করে খেয়াল করে নিও। প্রধান যে স্কেলটা আঁকলাম, এই প্রধান স্কেলের যে 9 মিলিমিটার দেখতে পাচ্ছ, 9টা দাগ দেওয়া আছে, তার মানে হচ্ছে যে এটা হচ্ছে 9 মিলিমিটার। ঠিক একই রকমভাবে বার্নিয়ার স্কেলের যে 10টা দাগ দেওয়া থাকে তার মাপও কিন্তু 9 মিলিমিটার। তার মানে হচ্ছে যে প্রধান স্কেলের 9 ঘর বার্নিয়ার স্কেলের 10 ঘরের সমান, বা বার্নিয়ার স্কেলের 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সমান। তার মানে হচ্ছে যে প্রধান স্কেলের 9 মিলিমিটার, বার্নিয়ার স্কেলের 10 ঘরটাও 9 মিলিমিটার। তাহলে এখান থেকে আমরা একটা মান বের করতে পারি। দেখো 10 ঘরের মান যদি তোমার 9 মিলিমিটার হয়, তাহলে এক ঘরের মানটা কত হবে একটু দেখে নাও। তাহলে 9/10 হবে। তাহলে তুমি দেখো, একটু খেয়াল করো, ভাগ করলে 0.9 মিলিমিটার আসে। তার মানে হচ্ছে যে এখানে বার্নিয়ার স্কেলের প্রত্যেকটা ঘরের মান হয় 0.9 মিলিমিটার করে। আমি আবারও তোমাকে বলে নিচ্ছি, আমি হয়তো বা হাত দিয়ে আঁকার কারণে একটু তোমার পরিবর্তন থাকতে পারে। তোমরা একটু যদি স্লাইড ক্যালিপাসটাকে পাও বা বার্নিয়ার স্কেলটাকে যদি পাও, তাহলে এটা একটু দেখে নিলে তোমরা আরও স্পষ্ট ভালো বুঝতে পারবে। তাহলে এখানে দেখো বার্নিয়ার স্কেলের প্রতিটা ঘর হচ্ছে 0.9 মিলিমিটার করে। এখন প্রধান স্কেলের মানগুলো হচ্ছে প্রত্যেকটা ঘরের মান 1 মিলিমিটার করে। তাহলে এখন বার্নিয়ার স্কেল কতটুকু করে কম আছে আমরা যদি সেটা বের করতে চাই, তাহলে দেখো 1 মিলিমিটার থেকে তুমি 0.9 মিলিমিটার বাদ দাও, তাহলে তোমার বার্নিয়ার স্কেলটা কতটুকু কম আছে সেটা কিন্তু বের হয়ে যায়। যেমন 0.1 মিলিমিটার, তার মানেটা দাঁড়ায় এটা। দেখো আমরা এই বার্নিয়ার স্কেলের সাহায্যে 0.1 মিলিমিটার পর্যন্ত, অর্থাৎ মিলিমিটার থেকে দশমিকে আমরা কোনো একটা বস্তুর পরিমাপটা সঠিকভাবে বলতে পারবো। অর্থাৎ এতটুকু সূক্ষ্মতার সাহায্যে তুমি কোনো একটা বস্তুর পরিমাপকে সঠিকভাবে বলতে পারবে। তার মানে হচ্ছে যে তোমার যে প্রধান স্কেলটা আছে এটা সর্বনিম্ন তোমার যে মানটা দেওয়া থাকে সেটা হচ্ছে মিলিমিটারে দেওয়া থাকে, আর বার্নিয়ার স্কেলের সাহায্যে তুমি দশমিক আকারে যে মানগুলো আসবে তাদেরকে তুমি সঠিকভাবে বলে দিতে পারবে, অর্থাৎ সেটা পরিমাপটা কতটুকু। বুঝতে পারছো? এই হচ্ছে তোমার বার্নিয়ার স্কেলের বিশেষত্ব। আমরা যদি একটু সময়ের কথা চিন্তা করি, যেমন দেখো 1631 সাল, আজকে থেকে প্রায় 400 বছর আগে, 400 বছর আগে পিয়েরে বার্নিয়ার তার স্কেলটা আবিষ্কার করার সময় যে মূলনীতিটা তিনি দিয়ে গিয়েছিলেন, এখন পর্যন্ত আমরা যে আধুনিক স্কেল ব্যবহার করছি বা তোমার যাই ব্যবহার করি এখন বার্নিয়ার স্কেলের পরিবর্তে, বা বার্নিয়ার স্কেল যাই ব্যবহার করি আমরা, ঠিক একই রকম মূলনীতি এখনো তোমার অনুসরণ করা হয়ে থাকে। এটা হচ্ছে বার্নিয়ার স্কেলের একটা বিশেষত্ব। চলে আসো এবার আমরা কোনো একটা বস্তুর দৈর্ঘ্যটাকে কিভাবে পরিমাপ করব সেটা একটু শিখে নেই আমরা, বা দেখে নেই। ধরো তুমি যদি কোনো একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে চাও, তাহলে সেটাকে তুমি প্রধান স্কেল বরাবর বসাবে। ধরো আমি এই মার্কারটার দৈর্ঘ্য পরিমাপ করব, তাহলে কি করব, আমি প্রধান স্কেলের যে জিরো বিন্দুটা আছে ঠিক এখান থেকে আমি মার্কারটাকে বসাবো। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, দেখো এই যে মার্কারটা, ধরো তোমার এখানে 4 মিলিমিটার থেকে বেশি কিন্তু 5 মিলিমিটার থেকে কম আছে। তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলেই দেখতে পাবে। দেখতে পাচ্ছ তো? আচ্ছা, এখন তুমি একটু খেয়াল করো, তাহলে এটা 4 মিলিমিটার থেকে বেশি কিন্তু 5 মিলিমিটার থেকে কম। কতটুকু কম আছে সেটা তুমি বোঝার জন্য এই বার্নিয়ার স্কেলের সহযোগিতা নিতে হবে। তাহলে তুমি সহযোগিতাটা কিভাবে নিবে? তোমাকে আমি একটু আগে বলেছিলাম এই বার্নিয়ার স্কেলটা তুমি স্লাইড করতে পারবে, অর্থাৎ এটাকে নাড়ানো সম্ভব হয়, এদিক ওদিক নাড়াচাড়া করানো যায়। তাহলে তুমি এই মার্কারটাকে কি করবে, বা তুমি যার দৈর্ঘ্য মাপতে ইচ্ছে করে তার দৈর্ঘ্যটাকে পরিমাপ করার সময় তুমি এভাবে প্রধান স্কেল বরাবর তাকে বসাবে, প্রধান স্কেলের জিরো বিন্দু থেকে তাকে বসাবে। তাহলে দেখো জিরো বিন্দু থেকে বসানোর পর আমাদের প্রধান স্কেলের মানটা আসলো 4 মিলিমিটার, অর্থাৎ 4 মিলিমিটার থেকে কিছুটা বেশি আসলো। 4 মিলিমিটার থেকে কতটুকু বেশি আসলো এটা জানার জন্য তোমাকে কি করতে হবে, বার্নিয়ার স্কেলটা দেখতে হবে। তো এখন তুমি এটাকে এভাবে বসানোর পর প্রধান স্কেল বরাবর এবার বার্নিয়ার স্কেলটাকে সরিয়ে আনবে। তুমি কিন্তু পেয়ে গেছো বার্নিয়ার স্কেলের প্রত্যেকটা ঘর 0.1 মিলিমিটার করে কম আছে প্রধান স্কেল অপেক্ষা। তো এখন তুমি বার্নিয়ার স্কেলটাকে যখন এদিকে সরিয়ে আনবে, সরিয়ে আনার পর তুমি খেয়াল করবে এই বার্নিয়ার স্কেলের কোন দাগটা প্রধান স্কেলের কোন দাগের বরাবর আছে, অর্থাৎ মিলে গেছে সেটা তুমি খেয়াল করবে। ধরো আমি যদি তোমাকে এখন একটা ধারণা বলি
যে ধরো তোমার এই যে 5 যে দাগটা দেখতে পাচ্ছ বার্নিয়ার স্কেলের, এই 5 দাগটা এসে এই প্রধান স্কেলের যে কোনো একটা দাগের সাথে মিলে গেল। এটা যে কোনো দাগের সাথে হতে পারে, প্রধান স্কেলের সাথে। যদি তোমার এখানে দাগটা মিলে যায়, যেমন ধরো এখানে 7 এর সাথে এসে মিলে গেল, বা যার সাথে মিলে গেল 5 দাগটা, বা যে কোনো একটা দাগ বার্নিয়ার স্কেলের যদি তোমার এই প্রধান স্কেলের দাগের সাথে মিলে যায়, তাহলে তুমি এখানে এই মার্কার অথবা তোমার পরিমাপ করা বস্তুটি কতটুকু বেশি আছে এই 4 মিলিমিটার অপেক্ষা, সেটাকে তুমি প্রকাশ করে দিতে পারবে, বলতে পারবে সেটা কতটুকু বেশি আছে। কিভাবে বলবে দেখো একটু। তুমি এখন কি করবে, এই বার্নিয়ার স্কেলটাকে সরাবে, সরানোর পর এই যে মার্কারটা দেখতে পাচ্ছ বা তুমি যে বস্তুটার দৈর্ঘ্য মাপবে, ওই বস্তুটা শেষ প্রান্তে এনে লাগাবে। লাগানোর পর তুমি এবার ডান দিকে খেয়াল করবে যে তোমার বার্নিয়ার স্কেলের কোন বিন্দুটা প্রধান স্কেলের কোন বিন্দুর সাথে মিলে গেছে। ধরে নিলাম আমি আমার এই মার্কারটা তোমার 6 বা 7 মিলে গেল, 7 বিন্দুটাই প্রধান স্কেলের সাথে মিলে গেল। তাহলে এখন এটা কতটুকু বেশি হতে পারে, তোমার এটা হতে পারে 0.7 মিলিমিটার বেশি হতে পারে। কিভাবে বেশি হতে পারে এবার তোমাকে আমি একটু দেখাই। তোমাকে আমি শুরুতেই বললাম এই প্রধান স্কেল অপেক্ষা এই বার্নিয়ার স্কেলটা প্রত্যেকটা ঘর 0.1 মিলিমিটার করে কম। আমার মিলে গেল কোন বিন্দু, এই 7 বিন্দুটা প্রধান স্কেলের যে কোনো একটা বিন্দুর সাথে এদিকে এসে মিলে গেল। তার মানে হচ্ছে যে এটা যদি তোমার 0.1 মিলিমিটার কম হয়, তারপরেরটাও কিন্তু 0.1 মিলিমিটার কম। তাহলে এভাবে তোমার 7 পর্যন্ত যদি আসো, তাহলে প্রত্যেকটাকে একটু যোগ করে দেখো, 0.1 করে যোগ করে দেখো, তাহলে তুমি দেখতে পাবে যে 7 পর্যন্ত আসলে তোমার মানটা চলে আসে 0.7 মিলিমিটার। তার মানে হচ্ছে যে তোমার এখানে যে তুমি মার্কারটা দৈর্ঘ্যটা মেপেছ, এটার মোট যে দৈর্ঘ্য সেটা হচ্ছে দেখো 4 মিলিমিটার, তার সাথে এটাকে যোগ করে না, তাহলে 4.7 মিলিমিটার। বুঝতে পারছো তো? তুমি বার্নিয়ার স্কেলের সহযোগিতায় দশমিকের যে মানগুলো আছে, অর্থাৎ মিলিমিটার থেকে যে ক্ষুদ্র মানগুলো আছে, সেগুলোকেও কিন্তু তুমি মেপে সঠিকভাবে বলে দিতে পারছো। এটাই হচ্ছে পরিমাপের প্রয়োগটা বা পরিমাপের বৈশিষ্ট্যটা বা বার্নিয়ার স্কেলের বৈশিষ্ট্যটা। এখন তুমি একটু খেয়াল করে দেখো, এই যে বার্নিয়ার স্কেলের সাহায্যে আমরা একটা পরিমাপ বের করলাম, বা এই যে বার্নিয়ার স্কেলের ব্যবহারটা আমরা দেখতে পেলাম বা জানলাম। এখন এই বার্নিয়ার স্কেলের জন্য কিন্তু তোমার একটা সূত্র হয়ে থাকে, সূত্রটা আমি তোমাকে লিখে দিচ্ছি। দেখো সূত্রটা কি হবে, তুমি এখানে যেহেতু দৈর্ঘ্য পরিমাপ করো, তাহলে দৈর্ঘ্যটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। এল ইকুয়াল তোমার সূত্রটা হয় এম প্লাস ভি ইন্টু ভিসি। এখানে যে তুমি এলটা দেখতে পাচ্ছ, এল মানে হচ্ছে তোমার বস্তুর দৈর্ঘ্য। তুমি যখন পদার্থবিজ্ঞানের সূত্রগুলো পড়বে, তার পাশাপাশি ওই প্রতীক দ্বারা বাংলা কি বোঝায় সেটা একটু যদি লিখে নাও, তাহলে তোমার বুঝতে খুব সহজ হবে। ক্যাপিটাল এম দ্বারা বোঝায় প্রধান স্কেল পার্ট। প্রধান স্কেল পার্ট বলতে তোমরা যে স্কেলটা ব্যবহার করো বা বার্নিয়ার স্কেলের সাথে যে স্কেলটা যুক্ত থাকে, সেটাকে প্রধান স্কেল বলে। প্রধান স্কেল পার্ট মানে আমি যে মার্কারের মানটা পেয়েছিলাম এই বার্নিয়ার স্কেলে, সেটা। তারপরে দেখো ভি, ভি মানে হচ্ছে কি বার্নিয়ার স্কেল পার্ট। বার্নিয়ার স্কেল পার্ট বলতে এই যে আমি ধরো 7 পর্যন্ত পেয়েছিলাম, এই 7 মিলিমিটারটাই হচ্ছে তোমার বার্নিয়ার স্কেল পার্ট। বার্নিয়ার স্কেল পার্ট। ভিসি বার্নিয়ার কনস্ট্যান্ট বলি বা বার্নিয়ার ধ্রুবক বলি, এটাকে আমরা বার্নিয়ার ধ্রুবক। বার্নিয়ার ধ্রুবক বলতে কি বোঝায় দেখো, কোনো একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে গেলে ওই বস্তুর জন্য তোমার বার্নিয়ার স্কেলটা প্রধান স্কেল বরাবর ঠিক কতটুকু পেছনে এসে দাগের সাথে মিলে যাচ্ছে, এটাকে আমরা বার্নিয়ার ধ্রুবক বলি বা বার্নিয়ার কনস্ট্যান্ট বলি। চলে আসো এবার আমরা এই সূত্রের মধ্যে আমি যে পরিমাপটা তোমাকে বের করে দেখালাম, এটাকে ব্যবহার করে আমরা দেখব কিভাবে আমরা দৈর্ঘ্য পরিমাপ করতে পারি। তাহলে এখানে সূত্রটা ছিল কি এল ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ভিসি। এমটা কি ছিল, প্রধান স্কেল পার্ট ছিল। প্রধান স্কেল পার্ট বলতে বার্নিয়ার স্কেলের সাথে যে একটা স্কেল যুক্ত থাকে, সেটাই হচ্ছে তোমার প্রধান স্কেল। এখানে তুমি মানটা পেয়েছো 4 প্লাস 4 মিলিমিটার পেয়েছো। আর ভি ছিল বার্নিয়ার স্কেল পার্ট। বার্নিয়ার স্কেল পার্ট ছিল কত, তোমার 7 ছিল। আমি এটাকে দশমিকে একবার লিখে দিলাম তোমাকে। আর ভিসি কত ছিল, তোমার যদি দশগড় দেওয়া থাকে বার্নিয়ার স্কেলে, তাহলে তোমার এটার ইয়েটা আসবে, বার্নিয়ার ধ্রুবকটা আসবে 0.1 মিলিমিটার। তাহলে এখন তুমি একটু খেয়াল করে দেখো তো, আমি আবারও বলছি তোমাকে, এম হচ্ছে প্রধান স্কেল পার্ট। আমি প্রধান স্কেল পার্টের মানটা পেয়েছিলাম 4 মিলিমিটার। এরপরে ভিটা হচ্ছে তোমার বার্নিয়ার স্কেল পার্ট। বার্নিয়ার স্কেলের পার্টটা আমি বার্নিয়ার স্কেলে পেয়েছিলাম 7 মিলিমিটার। তারপরে দেখো ভিসিটা ছিল বার্নিয়ার ধ্রুবক। বার্নিয়ার ধ্রুবকটা যদি তোমার বার্নিয়ার স্কেলটা 10 ঘরের হয়ে থাকে, তাহলে এটা 0.1 মিলিমিটার হিসেব করবে।
তাহলে এখন তুমি যদি গুণ করো এটা 0.7 আসবে, তাহলে তুমি যোগ করলে এখানে মানটা চলে আসছে কত দেখো তো একটু 4.7 মিলিমিটার। তাহলে এভাবেই তুমি বার্নিয়ার স্কেলের সাহায্যে সূক্ষ্মতার সাথে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে বলতে পারবে। হ্যাঁ, এখন যদি তোমার বা আমরা যে আধুনিক বার্নিয়ার স্কেলগুলো দেখতে পাই, এই বার্নিয়ার স্কেলগুলোর মধ্যে 10 ঘর না, এখানে একটু ঘরের সংখ্যা বেশি থাকে, যেমন 20 ঘর থাকে। এখন তুমি একটু খেয়াল করে দেখো, এখন তুমি দেখো 20 ঘর, প্রতিটা ঘরের মান যদি 1 মিলিমিটার করে আমরা ধরি, তাহলে 20 ঘর 1কে যদি 20 দ্বারা ভাগ করি, তাহলে তোমার প্রতিটার মান কত হতে পারে? 0.05 মিলিমিটার হতে পারে। তার মানে হচ্ছে যে তুমি এই 0.05 মিলিমিটার পর্যন্ত সূক্ষ্মতার সাথে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে বলতে পারবে। অর্থাৎ যদি 20 ঘর দেওয়া থাকে, আমি এখানে যে মানটা পেয়েছিলাম বা বার্নিয়ার যে কনস্ট্যান্টটা তুমি তখন ব্যবহার করবে, তখন সেটা 0.05 মিলিমিটার হবে। আর যদি তোমাকে 10 ঘরের কথা বলে, তাহলে তুমি বার্নিয়ার ধ্রুবক ব্যবহার করবে 0.1 মিলিমিটার। যদি তোমার বার্নিয়ার স্কেলে 20 ঘরের কথা বলে, তাহলে তুমি ধ্রুবকটা ব্যবহার করবে 0.05 মিলিমিটার। আমার মনে হয় তুমি বার্নিয়ার স্কেলটা বুঝতে পারছো। তাহলে এই বার্নিয়ার স্কেলের সাহায্যে আমরা এভাবে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপ করে বলে দিতে পারি। চলে আসো এবার আমরা একটু স্ক্রু গজটা দেখে নিব। অর্থাৎ স্ক্রু গজের সাহায্যে আমরা কিভাবে কোনো একটা বস্তুর পরিমাপকে অর্থাৎ ভ্যাসটাকে পরিমাপ করে বলে দিতে পারি। তাহলে স্ক্রু গজের সাহায্যে আমরা মূলত তোমার এখন পরিমাপ করব কোনো একটা বস্তুর ভ্যাস। এটা এতটাই সূক্ষ্মতার সাথে তোমার ভ্যাসটাকে পরিমাপ করে দিতে পারে, যেটার সাহায্যে তুমি চুলের ভ্যাসটাও পরিমাপ করে দেখতে পারবে। চলে আসি স্ক্রু গজটা কিভাবে কাজ করে। বার্নিয়ার স্কেলে তোমার যেমন প্রধান স্কেল ছিল, একটা বার্নিয়ার স্কেল ছিল, ঠিক এখানেও তোমার একটা বৃত্তাকার স্কেল থাকবে এবং একটা প্রধান স্কেল থাকবে। যেমন তুমি একটু খেয়াল করো, ধরো এটা হচ্ছে একটা প্রধান স্কেল, তার সাথে ধরো তোমার এভাবে বৃত্তাকার স্কেলটাকে জুড়ে দেওয়া থাকে। প্রধান স্কেলের যেখানে জিরো বিন্দু থাকবে, ঠিক বৃত্তাকার স্কেলটারও সেখানে জিরো বিন্দু থাকবে। তারপর এখানে দাগ দেওয়া থাকে, ধরো এটা 1 মিলিমিটার, এটা 2 মিলিমিটার, এটা 3 মিলিমিটার, এটা 4 মিলিমিটার। বুঝতে পারছো তো? এগুলো হচ্ছে প্রধান স্কেলের দাগ। তো প্রধান স্কেলটা কোথায় থাকে? ঠিক এই বৃত্তাকার স্কেলের ভেতরেই থাকে। তোমাকে যদি স্ক্রু গজ দেখাতে পারতাম তাহলে ভালো ছিল। ধরো আমার এই মার্কারটা হচ্ছে প্রধান স্কেল, আর এখানে যে মার্কার হেডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার বৃত্তাকার স্কেল। এখন আমি ধরো এটাকে জিরো বিন্দুতে মিলিয়ে রাখলাম, তাহলে দেখো এটা লেগে গেছে। ধরো জিরো বিন্দুটা এখন মিলে আছে। এখন আমি যদি এটাকে ঘোরাতে শুরু করি, এভাবে যখন ঘোরাবো তখন তোমার এটা আস্তে আস্তে করে খুলতে শুরু করবে। অর্থাৎ এই যে প্রধান স্কেলটা আছে এটা আস্তে আস্তে বের হতে শুরু করবে এবং প্রধান স্কেলের যে মানগুলো আছে এগুলো তোমার দেখাতে শুরু হবে বা দেখাতে শুরু করবে, এবং এই বৃত্তাকার স্কেলেও একটা মান চলে আসবে। বৃত্তাকার স্কেল বা তোমার স্ক্রু গজের বিশেষত্ব হচ্ছে যে আমরা বার্নিয়ার স্কেলে ঘর সংখ্যা পেয়েছিলাম তোমার সর্বোচ্চ 20, আর বৃত্তাকার স্কেলে তোমার সর্বোচ্চ দেওয়া থাকবে 100 পর্যন্ত। অর্থাৎ এখানে তোমার শূন্য দেওয়া থাকবে, তারপরে ধরো 1 2 3 এভাবে তোমার দিতে দিতে 100 পর্যন্ত দেওয়া থাকবে। অর্থাৎ এই বৃত্তাকার স্কেলের মধ্যে ঘর থাকবে 100টা। এখন প্রতি ঘরের মান যদি ধরো তোমার এখানে 1 মিলিমিটার করে হয়, তাহলে 100টা ঘরের ক্ষেত্রে আমরা যদি হিসেব করে নেই তাহলে কত হতে পারে? ধরো তো 100টা ঘর, এখানে 100টা ঘর, এটা হচ্ছে 1 মিলিমিটার করে, তাহলে 100টা ঘর কেমন হবে? তুমি এটাকে ভাগ করলে দেখতে পাবে 0.01 মিলিমিটার আসবে। তার মানে এই বার্নিয়ার স্কেল অপেক্ষা আমরা স্ক্রু গজের সাহায্যে 0.01 মিলিমিটার পর্যন্ত সূক্ষ্মতার সাথে কোনো একটা বস্তুর পরিমাপ করে দিতে পারবো। এতটুকু সূক্ষ্মতার সাথে আমরা পরিমাপ করতে পারি। আচ্ছা, এখন তুমি একটু খেয়াল করবে, তাহলে আমরা যে কোনো একটা কিছুর ব্যাস মাপার চেষ্টা করব, তাহলে আমরা দেখতে পাবো যে আসলে তোমার কিভাবে সূক্ষ্মতার সাথে এই ব্যাসটা পরিমাপ করা যেতে পারে। তোমাদেরকে একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে যে তোমরা যে বোতল ব্যবহার করে থাকো, যে কোনো কিছুর বোতলই হতে পারে, তোমরা দেখবে বোতলের যে কর্কটা থাকে বা সিপি যেটাকে আমরা বলি, এটা যে থাকে এটার মধ্যে তুমি দেখবে লম্বা লম্বা দাগ কাটা থাকে। এই দাগগুলো তুমি যদি গুণে দেখো তুমি অবশ্যই দেখতে পাবে এই দাগের পরিমাণ হচ্ছে তোমার 100। তার মানে হচ্ছে যে এখানে 100টা দাগ কাটা থাকে, এবং যে বোতলের উপরে অংশটা থাকে যেটার মধ্যে সিপিটা লাগানো থাকে, এখানে তুমি দেখবে কিছু দাগ দেওয়া থাকে। এই দাগ মানে হচ্ছে যে তুমি যখন সিপিটাকে ঘোরাবে, এটার পূর্ণ ঘূর্ণন, তার মানে হচ্ছে যে এটা যখন 100টা ঘর ঘুরবে তখন সে 1 মিলিমিটার দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ 1 মিলিমিটার উপরে উঠবে। লাগানোর সময় ঠিক 1 মিলিমিটার লাগবে,
খোলার সময়ও ঠিক তোমার 1 মিলিমিটার উপরে উঠবে। তারপরে যদি আবার 100টা ঘূর্ণন তুমি পূর্ণ করো তাহলে সে আরও 1 মিলিমিটার উঠবে। আবার যদি তুমি আরও একটা পূর্ণ 100 ঘূর্ণন দাও, 100টা ঘর অতিক্রম করে আসো, তাহলে তুমি দেখতে পাবে যে সেটা কি করবে, আরও 1 মিলিমিটার করে উঠবে। তার মানে বৃত্তাকার স্কেলের পূর্ণ একটা ঘূর্ণন, অর্থাৎ 0 থেকে শুরু করে আবার 0তে যদি চলে আসো, তুমি যদি 100টা দাগকে ঘোরাও তাহলে তুমি দেখবে যে এটা 1 মিলিমিটার করে অতিক্রম করবে। অর্থাৎ এটা 1 মিলিমিটার করে তোমার মুক্ত হবে অথবা 1 মিলিমিটার করে যুক্ত হবে। বুঝতে পারছো তো এটা? আচ্ছা, এবার তুমি একটু খেয়াল করো কিভাবে আমরা ভ্যাস মাপতে পারি। ধরো আমি এখন তোমাকে এই কলমের ভ্যাসটা মেপে দেখাবো, তাহলে তুমি কিভাবে মাপবে? এই কলমটাকে ধরো তোমার বৃত্তাকার স্কেল এবং তোমার যে প্রধান স্কেল ছিল এটা মাঝখানে বসাবে এবং বৃত্তাকার স্কেলটাকে টাইট করে লাগিয়ে দিবে। ধরো লাগানোর পর যদি এমন হয় মানটা, আমি এখানে দেখাচ্ছি তোমাকে, এভাবে রাখবে তুমি। এভাবে রাখার পর আমার এখানে দাগটা একটু বড় আছে দেখতেই পাচ্ছ। এভাবে রাখার পর এই বৃত্তাকার স্কেলকে এই প্রধান স্কেলের সাথে টাইট করে লাগিয়ে দিবে। লাগিয়ে দিলে মানটা সঠিকভাবে আসবে, না হয় তোমার এখানে যান্ত্রিক ত্রুটি থাকবে, অর্থাৎ তোমার মানটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো টাইট করে লাগানোর পর তুমি এখন দেখবে এটার ভ্যাসটা কতটুকু হলো। ধরো ভ্যাসটা যদি তোমার 1 মিলিমিটার থেকে কিছুটা বেশি হয়, ধরো তোমার এতটুকু বেশি হলো। এতটুকু বেশি হলে তুমি এখন কিভাবে বুঝবে এটা কতটুকু বেশি আছে? তুমি তখন এটার মানটা 1 মিলিমিটার পেলে প্রধান স্কেলে, তারপর তুমি বৃত্তাকার স্কেলে খেয়াল করবে বৃত্তাকার স্কেলের কোন দাগটা এসে এখানে মূল স্কেলের দাগের সাথে মিলে গেল, অর্থাৎ জিরো বিন্দুর সাথে মিলে গেল, প্রধান স্কেলের জিরো বিন্দুর সাথে মিলে গেল। ধরো তোমার এখানে যদি 3টা এসে এখানে মিলে যায়, তাহলে তোমার এখানে বৃত্তাকার স্কেলের মানটা পাবে ধরো তোমার 3 মিলিমিটার। তাহলে এখানে তুমি কনস্ট্যান্ট কত ব্যবহার করবে? কনস্ট্যান্ট ব্যবহার করবে 0.01 মিলিমিটার ব্যবহার করবে। আমার কথা কি বুঝতে পারছো? তার মানে বৃত্তাকার স্কেলের ক্ষেত্রে আমরা যে তোমার এলসিটা ব্যবহার করি, মানে লিস্ট কাউন্ট বা ন্যূনাঙ্কটা ব্যবহার করি, সেটার মানটা হচ্ছে 0.01 মিলিমিটার। আমি আশা করি তুমি বৃত্তাকার স্কেলের ব্যবহারটাও বুঝতে পেরেছো, অর্থাৎ স্ক্রু গজের ব্যবহারটা বুঝতে পেরেছো। আমরা যেমন করে তোমার বার্নিয়ার স্কেলে একটা সূত্র ব্যবহার করেছিলাম, ঠিক বৃত্তাকার স্কেলেও একটা সূত্র প্রয়োগ হবে। আর সেই সূত্রটা তুমি যেহেতু ভ্যাস পরিমাপের জন্য করো, সেটা ডি সমান হবে ডি ইকুয়াল এল প্লাস সি ইন্টু এলসি। এখানে ডি দ্বারা তোমার বস্তুর ভ্যাস বোঝায়, এল দ্বারা তোমার রৈখিক স্কেল পার্ট বোঝায়। রৈখিক স্কেলটাই হচ্ছে তোমার প্রধান স্কেল, রৈখিক স্কেল পার্ট এটা বোঝাবে। তারপর হচ্ছে তোমার সি, সি মানে হচ্ছে তোমার বৃত্তাকার স্কেল পার্ট, অর্থাৎ তুমি যে এখানে স্ক্রু গজটা ব্যবহার করো সেই বৃত্তাকার স্কেল পার্টটা বোঝাবে। আর এলসি মানে হচ্ছে লিস্ট কাউন্ট, বা এটাকে তোমার ন্যূনাঙ্ক বলা হয়। ন্যূনাঙ্ক বলতে বোঝায় কি দেখো একটু খেয়াল করে। তোমার এখানে আমরা যে প্রধান স্কেলের সাথে এই যে বৃত্তাকার স্কেলটা জুড়ে দেওয়া থাকে স্ক্রু গজের মধ্যে, এই বৃত্তাকার স্কেলটাকে ঘোরানোর ফলে এটা তোমার প্রধান স্কেল বরাবর তার কতটুকু সরণ ঘটে সেই পরিমাপটাকে বলা হয়ে থাকে ন্যূনাঙ্ক বা লিস্ট কাউন্ট। আমি আবারও বলছি, বৃত্তাকার স্কেলটাকে ঘোরালে এটা প্রধান স্কেল বরাবর তার কতটুকু সরণ ঘটে সেই পরিমাপটাকে বলা হয় লিস্ট কাউন্ট, লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক। তাহলে এখানে দেখো আমি কি সূত্র লিখলাম, ডি ইকুয়াল এল প্লাস সি ইন্টু এলসি। এখন আমরা এই মানগুলো ব্যবহার করার সাহায্যে এখানে ডিটা বের করব। তাহলে ডি ইকুয়াল তুমি এখন কি লিখতে পারো দেখো, এল ছিল তোমার রৈখিক স্কেল পার্ট, ধরো রৈখিক স্কেল পার্টটা আসলো 1 মিলিমিটার, প্লাস সিটা ছিল বৃত্তাকার স্কেল পার্ট, বৃত্তাকার স্কেলের পার্টটা পেলাম আমরা ধরো 3 মিলিমিটার। এখন তুমি এটাকে গুণ করবে কি দ্বারা? তোমার এখানে যে কনস্ট্যান্ট ছিল সেটা দ্বারা গুণ করবে। বৃত্তাকার স্কেলের ক্ষেত্রে কনস্ট্যান্ট আমরা ব্যবহার করি 0.1 মিলিমিটার। তার কারণটা হচ্ছে যে এখানে তোমার 100টা ঘর দেওয়া থাকে, যার কারণে আমরা এই মানটাকে ব্যবহার করি। তাহলে এখন তুমি দেখো কত আসে, 1 প্লাস এটাকে গুণ দাও, 1 মিলিমিটার ব্যবহার করলেই চলবে, 3 ইন্টু 0.01 মিলিমিটার। তাহলে তোমার এখানে কত আসে দেখো তো, 0.03 মিলিমিটার আসবে। এখন তুমি যদি যোগ করো তাহলে এটা ভ্যাসটা কত চলে আসছে, 1.03 মিলিমিটার। তাহলে তুমি এভাবে কোনো একটা বৃত্তাকার বস্তুর বা তুমি যে কোনো বস্তুর ভ্যাসটাকে এভাবে বৃত্তাকার স্কেলের সাহায্যে বা স্ক্রু গজের সাহায্যে পরিমাপ করে তুমি বলে দিতে পারবে। তাহলে এই ছিল আমাদের বার্নিয়ার স্কেল এবং বৃত্তাকার স্কেলের ব্যবহার। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি তোমাদের সম্ভব হয়ে থাকে তোমরা স্লাইড ক্যালিপার্সটাকে বা বার্নিয়ার স্কেলটাকে একটু সংগ্রহ করবে, বা যেখানেই পাও সেখান থেকে এগুলো যদি আরও একটু ভালো করে এভাবে দেখে নাও, আমার মনে হয় যে তোমরা খুব ভালো বুঝতে পারবে। কারণ প্র্যাকটিক্যাল যে কোনো জিনিস দেখলে এটা অনেক বেশি মাথায়
ধারণ করা সম্ভব হয়ে থাকে বা অনেক বেশি তুমি মনে রাখতে পারবে। তাহলে এই ছিল আমাদের এই অধ্যায়ের আলোচনা। ঠিক আছে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবে সবাই। আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে ইনশাল্লাহ আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।